अलिफ लैला अलिफ लैला अलिफ लैला अलिफ लैला अलिफ लैला। বাংলা ও বিশ্ব সাহিত্য নিয়ে আজকে গল্পের ডালি নিয়ে হাজির হয়েছিলাম। আর আজকে আমি বলবো সহস্র এক আরব্য রজনী বা আলিফ লায়লা থেকে রোমহর্ষক ও রোমান্টিক গল্প, যে গল্পগুলি হাজার হাজার বছর ধরে শ্রোতাদের মনে আনন্দ দিয়ে এসেছে। তাই গল্পটি না টেনে শেষ পর্যন্ত শুনুন ও গল্পের মজা বা আনন্দ উপভোগ করুন। তো শুরু করছি আজকের গল্প। সত্যি খুব দুর্ভাগ্যের ব্যাপার ভাই, তোমার দুঃখের কথা আমি শুনি। বলো আমাকে তোমার দুঃখের কাহিনী, আমাকে নিঃসংকোচে বলতে পারো। বুলুকিয়া যুবকটির পাশে পাথরের ওপরে বসে পড়ল। ওর হাত দুখানি নিজের হাতের মধ্যে টেনে নিয়ে একটু চাপ দিল। বুলুকিয়া তার সমস্ত ঘটনা ওকে বলে গেল। এরপর বলল, আমার কাহিনী তো শুনলে, এবার তোমারটা বল। তোমার কাহিনী আমার মনে নিশ্চয়ই সাড়া যাবে। যুবকের সুন্দর মুখে বিষাদের ছায়া নেমে এল। ধীরে ধীরে চোখ তুলে নিজের কাহিনী বলতে লাগল। ভাই, আমিও এক রাজার ছেলে। আমার গল্প অদ্ভুত আর আশ্চর্যজনক। আমার জীবনের কাহিনী শুনলে বিষাদে আপনার মন ভরে উঠবে। যুবকটি কিছুক্ষণ চুপ করে রইল, হাতের উল্টো পিঠ দিয়ে চোখের জল মুছল। কপালটা চেপে ধরে কিছুক্ষণ ভেবে নিয়ে আবার শুরু করল। আমার জন্ম কাবুলে। সেখানে আমার বাবা টিগমাস বানু সালানু এবং আফগানিস্তান রাজ্য শাসন করতেন। আমার বাবার নাম চারিদিকে ছড়িয়ে পড়েছিল। লোকে তার নামে ধন্য ধন্য করত। বাবার 7 জন সামন্ত রাজা ছিল। প্রত্যেকের শাসনাধীন শহর ছিল 100টি আর 100টি করে দুর্গ। বাবার অধীনে 100টি দুঃসাহসী ঘোড়সাওয়ার এবং 100 জন অতি সাহসী যোদ্ধা ছিল। আমার মা ছিলেন খোরাসানের সুলতান বাহরাইনের মেয়ে। আমার নাম জানশা। ছোটবেলা থেকে আমার বাবা আমাকে লেখাপড়া, নানা কলাবিদ্যায় এবং বলবত্তায় পারদর্শী করে তোলে। আমার যখন 15 বছর বয়স, তখন আমার বাবার রাজ্যে আমার নাম ছিল সেরা অশ্বারোহীদের প্রথম। আমার দ্রুতগামী ঘোড়ার পিঠে চড়ে শিকার করতে যেতে ভালো লাগতো। কখনো কখনো ঘোড়ায় চড়ে দূর থেকে দূরে চলে যেত। একদিন বাবা তার পরিষদবর্গ নিয়ে শিকারে গেল। আমিও বাবার সঙ্গে গিয়েছিলাম। 3 দিন ধরে বনের মধ্যে ঘুরে ঘুরে নানান মজার খেলা খেলেছিলাম। 3 দিনের দিন সূর্যাস্তের সময় আমরা তাঁবু খাটিয়ে বিশ্রাম করছি। এমন সময় ছোট একটি হরিণ শিশু লাফিয়ে লাফিয়ে কোথা থেকে আমাদের সামনে এসে পড়ল। আমি একটা তাঁবুতে বসে 7 জন সৈন্যর সঙ্গে বিশ্রাম করছিলাম। দেখলাম হরিণটা লেজ তুলে দৌড়ে পালালো। সঙ্গে সঙ্গে সৈন্যদের নিয়ে হরিণটার পেছনে পেছনে ধাওয়া করলাম। অনেকক্ষণ ধরে ধাওয়া করতে করতে একটা বিরাট নদীর ধারে এসে পড়লাম। এবার ওকে ঘিরে ধরতে পারবো, পালাবে কোথায়? হরিণটা একবার আমাদের দেখলো পেছন ফিরে, তারপর সঙ্গে সঙ্গে নদীতে ঝাঁপিয়ে পড়ে ওপারের দিকে সাঁতরাতে লাগলো। আমরাও ঘোড়া থেকে লাফিয়ে পড়ে নদীর কিনারায় একটা মাছের নৌকা ঠেলে নদীতে ভাসিয়ে দিয়ে তাতে চড়ে বইতে লাগলাম। আমাদের ঘোড়াগুলিকে একজন সৈন্যর উপর ভার দিয়ে এসেছিলাম। যা হোক, আমরা মাঝ নদীতে এসে পড়লাম তাড়াতাড়ি। নৌকা আর আমাদের বাগে থাকছে না, ইতিমধ্যে ঝড় বইতে শুরু করেছে। তাছাড়া নদীর স্রোতও ছিল প্রচণ্ড। সন্ধ্যা অনেকক্ষণ আগে হয়েছিল, এখন ঘোর অন্ধকার। দিক বিদিক শূন্য হয়ে নৌকা যে কোথায় ভেসে চলল বুঝতে পারছি না। সমস্ত চেষ্টা আমাদের ব্যর্থ হল।
সারা রাত ধরে প্রবল বেগে নৌকা ভেসে চলল। এ সময় কোনো পাথরে বা পাহাড়ে ধাক্কা খেলে আর রক্ষে নেই। এই আতঙ্ক আমাদের আরো কাহিল করে দিল। পরের দিনও একইভাবে ভেসে চললাম। আল্লাহর মেহেরবানিতে আমাদের কোনো দুর্ঘটনা ঘটল না। দ্বিতীয় রাত্রির শেষের দিকে স্রোত ভেসে আমাদের নৌকা পাড়ে এসে ভিড়ল। আমরা লাফিয়ে নৌকা থেকে নেমে পড়লাম। এর মধ্যে যে সৈন্যর উপর আমাদের ঘোড়ার দায়িত্ব দিয়ে এসেছিলাম সে আমার বাবাকে সব জানিয়ে দিল। বাবা মহামান্য টিকবাজ ধরে নিলেন আমরা নদীতে ডুবে গেছি। শোকে দুঃখে হতাশায় মাথার রাজমুকুট ছুঁড়ে ফেলে দিলেন নিজের হাতে। দিকে দিকে দূত পাঠালেন আমাদের খোঁজে। আমি হারিয়ে গেছি এ খবরটা আমার মায়ের কাছেও পৌঁছতে দেরি হয়নি। দুঃখিনী মা আমার নিজের মুখ নিজেই আঁচড়ে ক্ষতবিক্ষত করে তুললেন। মুঠো মুঠো চুল ছিঁড়ে ফেললেন। গভীর দুঃখে বুক চাপড়াতে লাগলেন। নিজের পোশাক ছিঁড়ে ফেললেন এবং সবশেষে শোক বস্ত্র করলেন। এদিকে আমরা তীরে নেমে একটু ভিতরে ঢুকে দেখি সুন্দর একটা ছোট্ট নদী। একটা লোক তার পাড়ে বসে তার পা দুটো জলে ডুবিয়ে রেখেছে। আমরা তাকে অভিবাদন জানিয়ে জানতে চাইলাম আমরা কোথায় এসে পড়েছি। লোকটা আমাদের অভিবাদন প্রত্যুত্তর না দিয়ে শকুনের মতো তীক্ষ্ণ স্বরে চেঁচিয়ে উঠল। শকুন মরা জন্তুর উপর ঝাঁপিয়ে পড়ার আগে আনন্দে যেমন চিৎকার করে তেমনি চেঁচালো। আমাদের বুক কেঁপে উঠল সেই চিৎকারে। লোকটা তারপর উঠে দাঁড়ালো। আশ্চর্য, ওর কোমর দুভাগ করা, উপরের ভাগটা আমাদের দিকে ছুটে আসছে আর নিচের অংশটা অন্যদিকে চলে যাচ্ছে। সঙ্গে সঙ্গে ওর মতো বহু লোক ছুটে আসছে ঝর্ণার ধার দিয়ে। ঝাঁকুনি দিয়ে দেহটা দুভাগ হয়ে গিয়ে ওপরের অংশে আমাদের দিকে এগিয়ে আসছে। আমার সঙ্গীদের তিনজনকে কাছাকাছি পেয়ে ঘিরে ধরে হালুম হালুম করে খেতে শুরু করল। তিনজন ঊর্ধ্বশ্বাসে দৌড়ে নৌকার উপর ঝাঁপিয়ে পড়লাম। জলে ডুবে মরে যেতে রাজি, কিন্তু এই রাক্ষসদের হাত থেকে যে করেই হোক রেহাই পেতে হবে। নৌকাটাকে জলে ঠেলে দিয়ে স্রোতে ভেসে চললাম আমরা। নদীর তীর ধরে ছুটে আসছে অসংখ্য উরু ঠ্যাং আমাদের ধরবার চেষ্টা করছে। দেহগুলো আমার হতভাগ্য সঙ্গীদের খেতে ব্যস্ত। ওদের কাছ থেকে নিরাপদ দূরত্বে গিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে। এই রাক্ষসগুলোর পেটটাও পুরো ছিল না দেহটার সঙ্গে। এই অর্ধেক পেটেই কিভাবে খাচ্ছিল আমার সঙ্গী তিনটাকে। ভাবলেও শরীর কেমন করে। হতভাগ্য সঙ্গীদের উদ্দেশ্যে শোক জ্ঞাপন করে ভাবছি সমস্ত ঘটনাটাই কি দ্রুতই না ঘটে গেল। এই যে চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। পরের দিন ছোট্ট এক ফালি জমিতে আমাদের নৌকা ভিড়ল। এখানে গাছে গাছে ফল ধরে আছে। বাগানে জানা অজানা কত সুন্দর সুন্দর ফুল ফুটেছে। নৌকা ছেড়ে এবার আর নিচে নামলাম না। সঙ্গীদের পাঠিয়ে দিলাম জায়গাটা ভালো করে দেখে আসবার জন্য। প্রায় আধবেলা কাটিয়ে ওরা ফিরল। ওরা ডানে ও বাঁয়ে ভালো করে দেখেছে। সন্দেহজনক কিছু চোখে পড়েনি। মার্বেল পাথরের একটা বড় প্রাসাদ দেখে এসেছে। প্রাসাদের সামনে স্বচ্ছ সামিয়ানা টাঙানো, চারপাশে বাগান, বাগানে সুন্দর একটি দিঘি। ওরা সবাই মিলে প্রাসাদে ঢুকেছিল। বিরাট একটা হল ঘর। আবলুস কাঠের বহু আসন মণিমাণিক্য খচিত সিংহাসনের দুপাশে সারিবদ্ধভাবে সাজানো। আশ্চর্যের ব্যাপার কি, বাগানে কি প্রাসাদে ওরা কোনো প্রাণীর চিহ্ন দেখতে পায়নি। ওদের ভালো করে জিজ্ঞেস করে নিশ্চিন্ত হলাম। নৌকা ছেড়ে প্রাসাদে যাব বলে ঠিক করলাম। বাগানের ভিতর দিয়ে যেতে যেতে গাছ থেকে পাকা আর টাটকা ফল খেয়ে তাজা হয়ে নিলাম আগে। বিশ্রাম নেবার জন্য প্রাসাদে ঢুকলাম আগে। সোজা সিংহাসনে গিয়ে বসলাম আর আমার সঙ্গীরা আবলুস কাঠের আসনে বসল। সিংহাসনে বসার পর আমার বাবা মা আর বাবা সিংহাসনের কথা মনে পড়ল। নিজেকে ধরে রাখতে পারলাম না, কেঁদে ফেললাম।
আমার দেখা দেখি আমার সঙ্গীরাও কেঁদে ফেলল। নিজেদের দুঃখে নিজেরা কাতর। এমন সময় বিশাল সমুদ্র গর্জনের মতো শব্দ কানে এলো। সামনে তাকিয়ে দেখি উজির, পাত্রমিত্র, আমত্তের দল হলঘরে ঢুকছে। সবচেয়ে আশ্চর্যের ব্যাপার, এরা সবাই বাঁদর, নানা আকারের বাঁদর, ছোট বড় সব রকমেরই এই মিছিলে রয়েছে। এবার আর উপায় নেই, মৃত্যু অবধারিত। দৈত্যকার চেহারার বাঁদরটিকে উজির বলে মনে হল। সে আমার সামনে এগিয়ে এসে কুন্নিস করে কথা বলল। আশ্চর্যের ব্যাপার, মানুষের ভাষায় কথা বলছে। আমি আর আমার লোকজন আপনাকে সুলতান বলে মেনে নিচ্ছি। আপনার এই 3 সঙ্গী আমাদের সৈন্যবাহিনীর 3 প্রধান হবে। তারপর মহা সমারোহে কচি হরিণের মাংস দিয়ে আমাদের আপ্যায়ন করবে। খানাপিনা শেষে আমাদের উজির বলল, জাহাঁপনা, প্রাসাদের বাইরে আপনার সৈন্যবাহিনী ও প্রজারা অপেক্ষা করছে। চলুন বাইরে এসে দেখবে। ওরা তৈরি হয়ে আছে, এই মুহূর্তে যুদ্ধ শুরু হবে। আমাদের প্রাচীন শত্রু পেতের রাজ্যের সঙ্গে যুদ্ধ হবে। বহু ধকল গেছে শরীর আর মনের উপর দিয়ে। ওদের বিদায় দিয়ে 3 জন সঙ্গী নিয়ে সমূহ পরিস্থিতির আলোচনা করতে বসলাম। ঘণ্টাখানেক আলোচনার পর ঠিক হলো প্রাসাদ ছেড়ে চলে যাব এখনই, আর যত তাড়াতাড়ি হয় এদেশ ছেড়ে পালাতে হবে। প্রাসাদের পেছনের দরজা দিয়ে ঘুরপথে নদীর তীরে চলে এলাম, কিন্তু আমাদের নৌকাটা নেই, কেউ সরিয়ে নিয়েছে। বুঝলাম দাগ দেখে। কি আর করব, ফিরে এলাম সেই প্রাসাদে। অবসন্ন শরীরে আর জেগে থাকতে পারলাম না, ঘুমিয়ে পড়লাম সবাই। সকালে ঘুম থেকে উঠে দেখি উজির এসে কুন্নিস করে বলল, জাহাঁপনা, সব তৈরি, প্রেতদের সঙ্গে যুদ্ধের সব তৈরি। কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে দেখি কয়েকজন লোক বিরাট বিরাট 4টে কুকুর ধরে আনছে। আমাদের 4 জনকে কুকুরের পিঠে চড়তে হবে। আমাদের ইচ্ছা অনিচ্ছার কোনো দাম নেই, কুকুরের পিঠে চড়তে হবে। কুকুরগুলো শিকলে বাঁধা ছিল। তারা আগে আগে চলল আমাদের পিঠে করে। সমস্ত সৈন্য নেতৃত্ব তো আমাদেরই দিতে হবে। আমাদের পেছনে উজির বিশাল বানর সৈন্যের দলপতি হিসাবে চলেছে, আর তার পেছনে লাখ লাখ বানর সৈন্য আকাশ বাতাস তোলপাড় করে চেঁচাতে চেঁচাতে চলেছে। আমরা একদিন এক রাত খালি কুচকাওয়াজ করতে করতে এগিয়ে চললাম। বিরাট একটা কৃষ্ণবর্ণ পাহাড়ের কাছে এসে দাঁড়ালাম। পাহাড়ের খাঁজে খাঁজে প্রেতরা লুকিয়েছিল। আমাদের দিকে হঠাৎ বেরিয়ে এলো। বিচিত্র ধরনের সব চেহারা, ভয়ঙ্কর দর্শন, বুকের রক্ত জমে যাওয়ার অবস্থা। কারো উটের মতো দেহে ষাঁড়ের মাথা, কারো হায়নার মাথা, কারো বা দেহই নেই। জীবনে যা দেখিনি বা কল্পনাও করিনি এমন সব চেহারা ওদের। আমাদের দেখতে পেয়ে ওরা পাহাড় থেকে নেমে এসে পাহাড়ের পাদদেশে দাঁড়ালো। তারপর অঝোর ধারায় পাথর ছুটতে আরম্ভ করল। আমার সৈন্যবাহিনীরাও ওদের ছুঁড়ে দেওয়া পাথর তুলে নিয়ে সামনে পাল্টা ছুটতে লাগলো। ক্রমেই যুদ্ধের চেহারা ভয়ঙ্কর রূপ নিল এবং যুদ্ধটা ক্রমেই ছড়িয়ে পড়ছে। আমার আর আমার 3 জন সঙ্গীর কাছে তীর ধনুক ছিল। তীর ছুঁড়ে কয়েকটাকে ঘায়েল করলাম, বহু মরেও গেল। আমার সৈন্যবাহিনী তা দেখে আনন্দে চেঁচায় ও উৎসাহ বোধ করে। যুদ্ধে জয় আমাদেরই হলো। পেতরা পালাচ্ছে, ওদের পিছু ধাওয়া করলাম। আমরা 4 জন কুকুরের পিঠে চেপে সবার আগে দৌড়াচ্ছি, ধাওয়া করার আনন্দে বিশৃঙ্খল। এই সুযোগে আমাদের পালাতে হবে ওদের চোখে ধুলো দিয়ে। সবাই ছুটছে, সবাই ব্যস্ত, মার মার ধর ধর শব্দ। আমাদের দিকে কেউ নজর রাখছে না। পিছনে ফিরলাম আমরা। প্রেত আর বানর সৈন্য চোখের উপর দিয়ে আমরা মুহূর্তে অদৃশ্য হয়ে গেলাম। কুকুরের পিঠে চেপে আমরা অনেকক্ষণ দৌড়লাম। কুকুরগুলো জিভ বেরিয়ে গেছে, মুখ দিয়ে লালা গড়াচ্ছে। ওদের বিশ্রাম দেওয়ার জন্য থামতে দেখি বিরাট এক ঝকমকে পাহাড়। পাহাড়ের গায়ে হিব্রু ভাষায় লেখা, হে বন্দী ভাগ্য, যাহাকে বাঁদর নৃপতি সৃষ্টি করিয়াছিল এবং তাহাদের হাত হইতে নিষ্কৃতির উদ্দেশ্যে তুমি যদি দৌড়াইয়া থাকো,
তোমার মুক্তির পথ বলিতেছি। দুইটি পথ তোমার সম্মুখে রইয়াছে। হস্রতর পথটি ডান দিকে গিয়াছে। উক্ত পথ সমুদ্রের বেলাভূমিতে মিশিয়াছে। বেলাভূমিটা পৃথিবীটিকে বেষ্টন করিয়া রহিয়াছে। পথটি বিশাল মরুভূমির অভ্যন্তর দিয়া চলিয়া গিয়াছে। মরুভূমির রাক্ষস, দৈত্য ও জিনে পরিকীর্ণ। অপর পথটি বাম দিক দিয়া গিয়াছে। ইহা দীর্ঘতর পথ, 4 মাস লাগিবে পথের কিনারায় পৌঁছিতে। উক্ত পথটি একটি উপত্যকার অভ্যন্তর দিয়া গিয়াছে। উপত্যকার নাম পিপীলিকার উপত্যকা। দ্বিতীয় পথ ধরে কোনো ক্রমে পিপীলিকার সংসব এড়াইতে পারিলে তুমি অগ্নি পর্বতের পাদদেশে আসিতে পারিবে। উক্ত পাদদেশে ইহুদিদের নগরী বর্তমান। আমি ডেভিডের পুত্র সুলেমান তোমার মুক্তির উপায় নির্ধারণ করিয়া রাখিলাম। বাঁদরের হাত থেকে পালিয়ে ওরা পাহাড়ের গায়ে উৎকীর্ণ লিপি পড়ে বাঁদিকে যাত্রা শুরু করল। জাহাপনা এবার যুবক শাহনশাহরি মুখেই শুনুন। বাঁদিকের পথ ধরে চলতে লাগলাম। এই রাস্তায় ইহুদি শহরে গেছে। মাঝখানে পিঁপড়ে উপত্যকা পড়বে, আমাদের সেটা মনে রাখতে হবে। আমরা একটি দিনও পুরো যাইনি, আমাদের পায়ের তলার মাটি কেঁপে কেঁপে উঠছে। ভূমিকম্প শুরু হলো নাকি? পেছনে তাকিয়ে দেখি কি, আমার সেই বানর উজি। সর্বনাশ, আমাদের আর পালানো হলো না। দ্রুত গতিতে আমাদের ঘিরে ফেললো চারিদিক থেকে। অনেকে চেঁচাচ্ছে, নাচছে, হুটোপুটি করছে। এর মধ্যে উজির আমাদের সামনে এগিয়ে এলো। তামাম বানরদের প্রতিনিধি সে। যুদ্ধে জেতার জন্য অভিনন্দন জানায়। বহুদিন পরে ওরা জয়ী হলো। একটা ছোটখাটো বক্তৃতায় দিয়ে ফেলল উজির। দিব্যি সভা চালিয়ে গেল উজির। রাগে আমাদের ভেতরটা জ্বলে যাচ্ছে। আমরা সতর্ক হলাম, কোনো মতেই আমাদের মনের অবস্থাটা ওদের বুঝতে দেওয়া হবে না। হৈ হৈ করে প্রাসাদে ফিরিয়ে নিয়ে চলল। আমার নতুন রাজ্যে আমার নাকি অভিষেক হবে। যুদ্ধ জয় করেছি, এ কি চারটিখানি কথা? ধরা পড়ার আগে আমরা একটি উপত্যকায় চলে এসেছিলাম। পিছন ফিরে চললাম নতুন রাজ্য পাটে। হঠাৎ উপত্যকার মাটি ফেটে গেল। পিলপিল করে পিঁপড়ে বেরিয়ে এলো। আর তাদের কি আয়তন বাপস! পলকের মধ্যে বানর আর পিঁপড়ের মধ্যে লড়াই শুরু হয়ে গেল। উফ, সে কি লড়াই! পিঁপড়েগুলো তাদের সাঁড়াশির মতো দাঁতের ফাঁকে একটা একটা বানরকে ধরে দুটুকরো করে ফেলছে। 10-15টা করে বানর পিঁপড়ের উপর লাফিয়ে পড়ে টেনে টেনেই হিঁচড়ে ফেলছে এক একটা পিঁপড়েকে। জীবনে এরকম লড়াই দেখি। লড়াই বেশ জমে উঠেছে। ওরা লড়াই করুক মজাসে, আমরা কুকুরের পিঠে করে পালাই। কিন্তু আমাদের সকলের পালানো হলো না। আমার 3 জন সঙ্গীকে এখানেই রেখে যেতে হলো। বেচারি 3 জন কেমন করে যেন পিঁপড়ের দাঁতের সামনে পড়ে গিয়েছিল। টুকরো টুকরো হয়ে গেছে সঙ্গে সঙ্গে। কি দুর্ভাগ্য আমার! আপদে বিপদে প্রতিবার পরামর্শ করে আমরা রেহাই পেয়েছি। এখন আমি একেবারেই একা। ওদের আত্মার জন্য সদ্গতির প্রার্থনা জানিয়ে এগিয়ে চলতে লাগলাম। চলতে চলতে একটা নদীর সামনে এসে পড়ল। নদীর তীরে শেষ সঙ্গী কুকুরটিকে বিদায় দিলাম। সাঁতরে নদী পার। নদীর মধ্যে কোনো বিপদ হয়নি। জামা কাপড় শুকিয়ে নিয়ে ঘুমিয়ে পড়লাম। ভোরবেলা ঘুম ভাঙতে সুস্থ মনে ভাবলাম, আমার আর ভয় নেই। পিঁপড়ে বা বাঁদর আর কেউ নদী পার হয়ে আমাকে ধরতে আসবে। এবার শুরু হলো পায়ে চলা। দিনের পর দিন হেঁটে চললাম। লতা পাতা আর গাছের শেকড় খেয়ে কাটলো আমার। অবশেষে সেই পর্বতের লেখা নির্দেশ মতো ইহুদিদের শহরে এসে পৌঁছল। একটা জিনিস সেই লিপিতে বলেন, এটা আমার পরে নজরে এসেছে। একটা নদী খালি পায়ে হেঁটে পেরোতে হয়, অথচ নদীর পাড়ে আমাকে পুরো 1 সপ্তাহ বসে থাকতে হয়েছে। এই নদীর কথা লিপিতে বলা ছিল না। একটা বিশেষ দিনে নদীটা পেরোতে পেরেছিলাম। পরে শুনেছি নদীতে শনিবার দিন জল থাকে না, ওই দিন ইহুদিদের ভোজ হয়। নদী পেরিয়ে শহরে ঢুকলাম। রাস্তায় কাউকেই দেখলাম না। ছিমছাম রাস্তা।
এদিক ওদিক দেখে নিয়ে সামনেই প্রথমে যে বাড়িটা পেলাম সেখানেই ঢুকে পড়লাম। দরজা ঠেলে ভেতরে চলে এলাম। একটা বড় হল ঘর, কয়েকজন লোক গোল হয়ে বসে আছে। তাদের দেখে বেশ গণ্যমান্য বলে মনে হলো। ঘরে ঢুকে নিজেকে নিরাপদ বলে ভাবলাম। ভাড়া বোধহয় কেটে গেল। ওদের কাছে সালাম জানিয়ে বললাম, আমার জান শাহ, আমি সুলতান টিগমাসের পুত্র, কাবুলে এবং বানু সালানের অধিপতি। আমি অনেক বিপদ কাটিয়ে এখানে এসেছি। এখান থেকে আমার রাজ্য কত দূরে আর কোন দিকে দয়া করে বলে দেবেন? আমি ক্ষুধার্ত। যারা বসেছিলেন সকলেই আমার দিকে তাকালেন। একজনই আমার সঙ্গে কথা বললেন। তাকে দেখে মনে হলো উনি বোধহয় ওদের দলের মাথা। উনি আমাকে ইশারায় বললেন, আগে খানা পিনা করে নাও, চুপচাপ কথা বলুন। আঙুল দিয়ে একটা খাবারের থালা দেখিয়ে দিল। থালায় অনেকখানি রান্না করা মাংস। এরকম রান্না করা মাংস আমি কোনোদিন খাইনি। পাশেই শরাব ছিল। নিজের মনে মাংস আর শরাব খেলাম, তারপর চুপ করে বসে রইলাম। কিছুক্ষণ পর সেই দলপতি আমার কাছে উঠে এসে কথা বললেন। অদ্ভুত সেসব কথা, সাংকেতিক ভাষায় বললেন। কে, কখন, কোথায়? আমি ইশারা করে জেনে নিলাম উত্তর দিতে পারবো কি। ইশারায় জানালেন, মাত্র 3টি কথা বলতে পারো। আমি বললাম, ব্যবসায়ীর দল, কালুল, কখন? বৃদ্ধ ইশারায় জানালেন। তারপরে আমাকে ইশারায় বেরিয়ে যেতে বললেন। খানা পিনা শেষ হয়েছে, যাও কেটে পড়ো। সালাম জানিয়ে বেরিয়ে এলাম। বেরিয়ে আশ্চর্য হলাম, সবাই দেখি ইশারা করছে। এ তো মহা সমস্যায় পড়া গেল দেখি। কে সাহায্য করতে পারে ভাবছি, একটা চিৎকার কানে এলো। 1,000 সুবর্ণ মুদ্রা, যে রোজগার করতে চাও তার সঙ্গে সুন্দরী কৃতদাসীও পাবে। আমার সঙ্গে চলে এসো, মাত্র 1 প্রহরের কাজ করলেই পেয়ে যাবে। এদিক ওদিক ঘুরে কোনো লাভ হবে বলে মনে হচ্ছে। যে লোকটা চেঁচাচ্ছিল তার কাছে গিয়ে বললাম, আমি করে দেবো, 1000 স্বর্ণমুদ্রা আর মেয়েটাকে চাই। আর কোনো কথা না বলে লোকটা আমার হাত ধরে একটা বাড়িতে নিয়ে গেল। বেশ ধনী লোকের বাড়ি, সুন্দর সুন্দর আসবাবপত্রে সারা বাড়ি ভর্তি। বাড়ির ভেতর একজন বুড়ো ইহুদি বসেছিল একটা আবলুস কাঠের আসনে। সেই লোকটা বুড়োকে কুর্নিশ করে বলল, এই যে একজনকে পেয়েছি। লোকটা ভিনদেশী মনে হয়, তবে যুবক তো, খাটতে পারবে 3 মাস ধরে সমানে। হেঁকে যাচ্ছিলাম, এই লোকটাই সাড়া দিল এতদিন। বুড়ো সব শুনে সঙ্গে সঙ্গে ওর পাশে আমাকে বসিয়ে ভালো ভালো খাবার আর পানীয় এনে দিল। খাবার দাবার খুব উপাদেয় ছিল বলতে পারি। তারপর থলে থেকে গুনে গুনে 1000 দিনার দিল আমাকে। ভালো করে ঘুরিয়ে ফিরিয়ে দিনারগুলি দেখলাম। না, এগুলো অচল বা জাল না। আমার খুব আশ্চর্য লাগছিল ব্যাপার স্যাপার দেখে। যা হোক, কয়েকজন নফরকে বলে আমার জন্য উৎকৃষ্ট পোশাক আনিয়ে দিল। ওগুলো পরে ফেললাম। যে মেয়েটি আমার হবে তাকেও আনিয়ে দিল। এ তো অদ্ভুত ব্যাপার। কি করতে হবে, কি কাজ তার নামে পাত্তা নেই, অথচ কাজের মজুরি মেয়েটাকে এনে দেখানো সবই আগাম হল। ভারী মজা লাগছে আমার। রেশমের জামা পরিয়ে মেয়েটার ঘরে পৌঁছিয়ে দিল আমাকে। মেয়েটি আমার জন্য অপেক্ষা করছিল। আমাকে ঘরের মধ্যে রেখে নফররা বেরিয়ে গেল। আমি কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেলাম। যা হোক, সুন্দরী নারী সামনে বসে আছে, তাকে উপেক্ষা করা যায় না। রাত কাটালাম মেয়েটির সঙ্গে। বুড়ো বলেছিল মেয়েটি কুমারী, অস্পর্শিত। সহবাসে বুঝলাম কথাটা বুড়ো মিথ্যে বলেনি। এভাবে 3 দিন 3 রাত কেটে গেল। 3 দিন 3 রাত ঘর থেকেই বের হইনি। ভালো ভালো খানা খাওয়া ছাড়া আর যা কিছু করার ওই মেয়েটার সঙ্গে ছাড়া করার মতো অন্য কিছু ছিল না। 4 দিনের দিন সকালবেলা বুড়ো আমাকে ডেকে পাঠিয়ে বলল, তোমার কাজের পাওনা তো অগ্রিমই পেয়েছো, এখন কাজ করতে পারবে তো? কি কাজ, কেমন কাজ কিছুই জানি না, তবু কাজ তো করতেই হবে। আমি শুধু বললাম, হ্যাঁ আমি তৈরি।
বুড়োর নির্দেশে দুজন কৃতদাস আমাকে নিয়ে গেল দুটো লাগাম বাঁধা খচ্চরের কাছে। একটির উপর একজন আগে থেকে বসেছিল। লোকটা আমাকে অন্যটার উপর বসতে বলল। ঠিকঠাক করে বসতে না বসতেই খচ্চর দুটো খুব জোরে ছুটতে আরম্ভ করলো। কোনো মতে নিজেকে সামলে নিলাম। সকাল থেকে একটানা দুপুর পর্যন্ত খালি ছুটে গেলাম। অবশেষে আমরা একটা পাহাড়ের পাদদেশে এসে পৌঁছলাম। পাহাড়টা ভীষণ খাড়াই, মানুষ বা কোনো জন্তুর পক্ষে পাহাড়ে চড়া অসম্ভব। খচ্চর থেকে দুজনে নেমে পড়ল। লোকটা বলল, এই নাও ছুরি, এটা দিয়ে তোমার খচ্চরটার পেট ফাঁসিয়ে দাও। কাজ করার সময় শুরু হয়ে গেছে, কাজ শুরু করো। আমিও কাজ শুরু করে দিলাম। ছুরিতে পেট ফাঁসিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে খচ্চরটি মরে গেল। লোকটার নির্দেশ মতো খচ্চরের ছাল ছাড়িয়ে নিল। এবার লোকটা বলল, চামড়ার উপর শুয়ে পড়ো ঝটপট, আমি চামড়াটা সেলাই করে দেব। যেভাবে সে বলেছে সেভাবে আমি আদেশ মেনে চলেছি। চামড়াটা পেতে শুয়ে পড়ি। লোকটা সাবধানে সেলাই করতে লাগলো যাতে আমার গায়ে ফুটে না যায়। সেলাই করতে করতে সে বলল, শোনো মন দিয়ে, এখনই একটা বিরাট বাজ পাখি এসে পড়বে তোমার উপর। ঝাঁপিয়ে পড়ে পাখিটি ওর পায়ে খামচে তোমাকে ওর বাসায় নিয়ে যাবে। এই দুর্গম পাহাড়ের চূড়ায় ওর বাসা। আকাশে ওড়ার সময় একদম নড়বে না, নড়লে ভয় পেয়ে আকাশ থেকে ধপ করে ফেলে দেবে তোমাকে। তাহলে কি হবে নিশ্চয়ই বুঝতে পারছো। পাহাড়ের চূড়ায় যেই তোমাকে রাখবে, সঙ্গে সঙ্গে ছুরি দিয়ে চামড়াটা কেটে বেরিয়ে আসবে। পাখিটা তোমাকে দেখে ভয়ে পালাবে। এবার তোমার আসল কাজ করতে হবে। চূড়ায় দেখবে বহু মূল্যবান পাথর রয়েছে, তুমি ওপর থেকে ওগুলো গড়িয়ে নিচে ফেলে দেবে, বুঝেছো? পাথর ফেলে দেওয়া হয়ে গেলে নিচে নেমে আসবে। আমরা দুজন ফিরে চলে যাব। কথা বলতে বলতে ইহুদিটা সরে গেল আমার কাছ থেকে। মুখ ঢাকা ছিল বলে বুঝতে পারিনি কখন চলে গেছে। ওর কথা শেষ হতে না হতেই আমাকে হ্যাঁচকা টানে আকাশে তুলল। টের পেলাম আমি মরার মতো পড়ে আছি। এক জায়গায় আমাকে নামিয়ে দিল মনে হয়, না আকাশ থেকে ছাড়েনি। পিঠের নিচে শক্ত পাথর রয়েছে টের পেলাম। ছুরি দিয়ে টুকরো টুকরো করে চামড়া কেটে বেরিয়ে এলাম। সবে মাথাটা বার করছি, পাখিটা ভয়ে বিকট চিৎকার করে পালিয়ে গেল। আমার আসল কাজ শুরু হলো এবার। চুলির পান্না আরো মূল্যবান সব পাথর আগে এক জায়গায় জড়ো করে নিলাম। সব একসঙ্গে নিচে ফেলে দিলাম ইহুদিটার কাছে। ওপরের কাজ শেষ করে এবার নিচে নামবো। আমার মজুরি নিয়ে বাড়ি যাব। কত কাজ পড়ে আছে, কিন্তু নামবো কি করে? চূড়ার কার্নিচের পরে বিশাল খাড়াই। এদিক ওদিক ঘুরে দেখলাম না, কোনো রাস্তা নেই নামবার। নিচের দিকে তাকিয়ে দেখে আমার মাথায় যেন বাজ পড়ল। দামি দামি পাথরগুলো বস্তায় বেঁধে ইহুদিটা ওর খচ্চরের উপরে চেপে দ্রুত বেগে চলে যাচ্ছে। আমি উপরে নির্বাসিত। দুঃখে কষ্টে আতঙ্কে চূড়ায় বসে অনেকক্ষণ ধরে কাঁদলাম। তারপর আল্লাহর নামে সোজা হাঁটতে লাগলাম, যা হবার হবে। না, পড়ে যায়নি। হেঁটে চললাম এক নাগাড়ে 2 মাইল ধরে। আশেপাশে সব পাহাড়ের চূড়া মালার মতো গাঁথা। শেষ চূড়ায় এসে পৌঁছানোর পর পরম করুণাময় আল্লাহর কৃপায় এক উপত্যকা দেখতে পেলাম। ছোট ছোট নদী বয়ে চলেছে তার উপর দিয়ে। তাছাড়া আল্লাহর দুনিয়ায় প্রকৃতি অকৃপণ হাতে সব যেন ঢেলে দেয়। এখানেও তাই দেখছি। সবুজ গাছে গাছে ফল ধরে আছে, নানান রঙের আর গন্ধের ফুল ফুটে আছে, জানা অজানা অসংখ্য পাখির কলরব। প্রকৃতি যেন তার ভান্ডার এখানে উজাড় করে দিয়েছে। সামনে আকাশ ছোঁয়া বিশাল একটা প্রাসাদ। প্রাসাদপুরী ঢোকার সিংহদ্বারের সামনে একটা আসনে একজন বৃদ্ধ বসে আছে। তিনি আমার পথ রোধ করলেন। তার মুখে যেন বেহেশতের তুতি, তার হাতে রাজদণ্ড, চুলির তৈরি, মাথায় হীরার মুকুট। ইনি নিশ্চয়ই রাজা হবেন, আমি কুর্নিশ করলাম। প্রত্যাভিবাদন করে মধুর কণ্ঠে বললেন, বৎস আমার পাশে বসো। আমি বসলাম। উনি বলে চলেছে, এখানে কখন এসেছো বাছা? কোথা থেকেই বা আসছো? তোমার আগে কোনো মানুষ এদেশে আসেনি? কোথায় যাবে বাবা?
এত অন্তরঙ্গ কথা, এত মধুর ব্যবহার বহু আগে শুনি। আমার হৃদয়ে সব কথা যেন ঠেলে বের হতে চাইছে একসঙ্গে। কথাগুলি একসঙ্গে ঠোকাঠুকি করছে। জবাবে আমি কান্নায় ভেঙে পড়লাম। কথার চাপে বুকটা ফুলে ফুলে উঠল। অবরুদ্ধ অভিমানে ক্ষোভ এ আমার চোখের জল বাধা মানে না। আমি ফোঁপাতে থাকি। বৃদ্ধ বললেন, এভাবে কেঁদো না বাছা, তোমার কান্নায় আমার হৃদয় ফেটে যাচ্ছে। নিজেকে শক্ত করো। বুঝতে পারছি দুর্বল হয়ে পড়েছে। ঠিক আছে, এখন আর কিছু বলতে হবে না। আগে খানা পিনা করে নাও, চাঙ্গা হয়ে নাও, তারপর সব শুনছি। আমাকে সঙ্গে করে তিনি একটা হল ঘরে নিয়ে গেলেন। বহু রকমের পানীয় আমাকে দেওয়া হলো। পাশে বসে আমাকে খাওয়ালেন বৃদ্ধ। বেশ তাজা মনে হলো নিজেকে। এবার আমার কাহিনী শুনতে চাইলেন তিনি। আনুপূর্বিক সব বলে গেলাম তাকে। আমার বলার শেষে তাকে জিজ্ঞেস করলাম, এ প্রাসাদ কার? তিনি বললেন, বৎস, প্রাচীনকালে এ প্রাসাদ তৈরি করেছিলেন সুলেমান। তারই নির্দেশে আমি পক্ষীদের সর্বাধিনায়ক। দুনিয়ার তামাম পক্ষী এখানে একবার আসবেই তাদের অনুগত্য প্রদর্শনের জন্য। তুমি দেশে ফিরে যেতে চাইলে আমি একটা পক্ষীকে বলে দেব, তারা আমার আদেশে যেখানে যেতে চাও সেখানে নিয়ে যাবে ভালোভাবে। তবে তারা এখনো এখানে এসে পৌঁছয়নি। তারা না আসা পর্যন্ত তুমি এই প্রাসাদে ঘুরে বেড়াতে পারো। তোমার ইচ্ছে মতো যে কোনো ঘরে প্রবেশ করতে পারো, শুধু একখানা ঘর বাদে। সেই ঘরখানা সোনার চাবিতে খোলে। এইসব চাবির মধ্যে সোনার চাবিটি দেখতে পাবে। এই বলে চাবির গোষ্ঠী আমাকে তুলে দিয়ে পক্ষী অধিপতি চলে গেল। আমি এবার ইচ্ছা মতন ঘুরতে পারবো। প্রথমে আমি হল ঘরগুলো ঘুরে ঘুরে দেখলাম। এসব ঘরে পাখিদের থাকবার চমৎকার ব্যবস্থা রয়েছে। অবশেষে সেই ঘরখানা যেটা সোনার চাবি দিয়ে খোলে, তার পাশে চুপচাপ দাঁড়িয়ে দেখতে থাকি। ঘরটাকে ছুঁতেও ভয় লাগে। বৃদ্ধের আদেশ, বাণী এখনো আমার কানে বাজছে। এদিকে আমার মনের ভেতর অদম্য কৌতূহল। তাকে চেপে রাখা বেশ কষ্টকর। কৌতূহল ক্রমে যুক্তি ও নিষেধ ভাসিয়ে দিল। মনের সঙ্গে লড়াই করে সম্পূর্ণ পরাস্ত হলাম আমি। কাঁপতে কাঁপতে ঘরখানা সোনার চাবি দিয়ে খুললাম আমি। কি জানি ভেতরে কি আছে। অজানা নিষিদ্ধ বস্তুর টানে কম্পিত চরণে ঘরে ঢুকে পড়লাম। না, ভয়ের কিছু নেই, বরং মনোহর দৃশ্যে আমার চোখ ভরে গেল। দরজা খুলে ভালোই হয়েছে, নচেত এত সুন্দর জিনিস দেখা হতো না। ঘরের ভেতরে বিরাট একটা সামিয়ানা টাঙানো। মেঝেটা নানা রকম মূল্যবান পাথরে তৈরি। একটা রূপোর গামলার মতো বড় পুকুরে ফোয়ারা থেকে মিষ্টি আওয়াজে জল বের হচ্ছে। পুকুরের চারধারে অনেকগুলি সোনার পাখি বসানো। পাশে একটা সিংহাসন বড় চুনি কেটে তৈরি করা। ধীরে ধীরে সিংহাসনের সিঁড়ি বেয়ে আমি উপরে উঠতে লাগলাম। সিংহাসনের মাথায় লাল সিল্কের চাদর। সিংহাসনে বসে একটু চোখ বুজলাম। চোখ খুলে দেখলাম তিনটি মেয়ে পুকুরে নেমে নাইতে লেগেছে। দেখে বুলুকিয়া ভাই, কি বলবো, আমারও সাঁতার কাটতে ইচ্ছে না। পাগলের মতো ওই গামলার পুকুরের ধারে ছুটে গেলাম। পাড়ে দাঁড়িয়ে চেঁচিয়ে উঠি, যুবতী মেয়েরা, সোনা মেয়েরা, রানীর দল। আমাকে দেখতে পেয়ে মেয়েরা তারস্বরে চিৎকার করতে করতে জল থেকে দ্রুত উঠে পালক দিয়ে নিজেদের ঢাকার চেষ্টা করে। তাদের মুখে ভয়ার্ত দৃষ্টি। ওরা তাড়াতাড়ি পুকুরের পাড়ে গাছের মগডালে গিয়ে উঠে ঘাড় কাত করে নিচে আমাকে দেখতে থাকে। ওদের দৃষ্টিতে যেন ঠাট্টার আভাস। আমিও সেই গাছে চড়ে উপরে তাকিয়ে জিজ্ঞেস করি, তোমরা রানীর মতো সুন্দরী, তোমরা কারা বলো না গো? রাজ টিগমাসের ছেলে আমি। আমার নাম জানশাহ। আমার বাবা কাবুলো বানু সাহলানে সুলতান। ওদের মধ্যে কম বয়সী মেয়েটি আমার কথার জবাব দিল। মেয়েটি তিনজনদের মধ্যে সবচেয়ে সুন্দরীও বলে। ও বলল, আমরা তিন বোন রাজা নসরের মেয়ে। আমার বাবা হীরা প্রাসাদে থাকে। গোসল করতে আর মজা করার জন্য আমরা এখানে আসি। সঙ্গে সঙ্গে বললাম, আমাকে দেখে কি তোমাদের একটু ভালো লাগেনি? নিশ্চয়ই লেগেছে, কি বলো? তবে এসো, আমার সঙ্গে খেলবে আর আনন্দ করবে।
মেয়েটি সেই মগডাল থেকেই বলল, জানসা, যুবতী মেয়েরা জোয়ান ছেলেদের সঙ্গে খেলতে পারে নাকি? আমার পরিচয় আরো ভালোভাবে নিতে হলে আমার সঙ্গে আমাদের প্রাসাদে চলো বাবার কাছে। আমার দিকে বিরল কটক্ষ হেনে মেয়েটি তার দু বোনকে নিয়ে চলে গেল যেন উড়ে। একটা প্রচন্ড ধাক্কা খেলাম হৃদয়ে। ওরা চলে গেল? হায় হায়, আমার যে সব জ্বলে যাচ্ছে, কিভাবে নেভাইয়ে জ্বালা। মনোকষ্টে গাছ থেকে অজ্ঞান হয়ে পড়ে গেলাম। গাছতলায় কতক্ষণ এভাবে পড়েছিলাম জানি না। জ্ঞান ফিরে এলে দেখি মাথার কাছে সেই বৃদ্ধ পক্ষী অধিপতি বসে আছে। আমার চোখে মুখে গোলাপ জল ছিটিয়ে দিলেন। চোখ খুলতে দেখে তিনি বললেন, অবাধ্যতার শাস্তি কেমন দেখলে তো? এই নিশি স্থানের দরজা খুলতে তোমাকে পই পই করে মানা করিনি? জবাব দেবার মুখ নেই আমার, কান্নায় ভেঙে পড়ে ফোঁপাতে থাকে। কি হয়েছে তোমার? এবার বুঝতে পারলাম। পায়রার সাজে মেয়েদের তুমি দেখেছিলে, ওরা মাঝে মাঝে গোসল করতে আসে এখানে। আপনি ঠিকই বলেছেন, ওরাই এসেছিল কাঁদতে কাঁদতে বলে। হীরা প্রাসাদ কোথায় দয়া করে বলে দিন, কোন পথে সেখানে যাব বলে দিন। সেই হীরা প্রাসাদে নাকি মেয়ে তিনটে থাকে ওদের বাবা নাসরের সঙ্গে। সর্বনাশ, সেখানে যাবার কথা চিন্তা করো না। রাজা নাসর কে জানো? জিনদের অত্যন্ত শক্তিশালী নেতা সে। তুমি খেপেছ? ওর মেয়ের সঙ্গে তোমার শাদী ও কখনোই দেবে না। ওসব চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলো। তার চেয়ে নিজের দেশে কি করে ফিরবে তাই ভাবো। তৈরি হয়ে নাও, বড় বড় পাখিরা শিগগিরই এখানে আসছে। ওদের বলে দেব তোমাকে পিঠে চাপিয়ে নিয়ে দিয়ে আসবে। আমি বললাম, আমি কিছু ভাবতে পারছি না। আপনি আমার জন্য অনেক করেছেন, সেজন্য আমি কৃতজ্ঞ। ওকে যে আমি দেখতে না পেয়ে মরে যাব। আপনি আমার বাবার মতো, ওকে যাতে আবার দেখতে পাই আপনি দয়া করে তার ব্যবস্থা করে দিন। আমি আমার দেশে ফিরতে চাই না, আমার লোকদের দেখতে চাই না। শুধু একটিবার দয়া করুন, আপনার পায়ে পড়ি। বৃদ্ধের পায়ে মাথা রেখে শুয়ে পড়ি। মেয়েটি রজনীগন্ধার রূপ দূর থেকে কেবল দেখেছে, কিন্তু তার সুবাস তো পেলাম না, তার স্পর্শ তো পেলাম না। না পেলে বাঁচব না। অভিমানে আবদারে অজয় কাঁদতে থাকি। জানসা বৃদ্ধের পায়ে পড়ে কাঁদছে। পক্ষী অধিপতি তাকে দুহাত দিয়ে তুলে ধরে বললেন, বুঝেছি, মেয়েটার জন্য তোমার ভেতরে আগুন জ্বলছে। ওকে না পেলে এই আগুন আর নিভবে না। ঠিক আছে, এতই যখন তোমার ইচ্ছে, যা বলছি মনোযোগ দিয়ে শোনো। আর আমার কথা মতো চললে মেয়েটিকে তুমি পাবে। গাছের আড়ালে লুকিয়ে থাকবে চুপচাপ। ওরা আবার আসবে গোসল করার জন্য। পালক খুলে রেখে যথারীতি জলে নামবে। তুমি ঝট করে ওদের পালকের পাখনাগুলি সরিয়ে ফেলবে। পাখনাগুলি ফেরত পাওয়ার জন্য ওরা তোমাকে খুব ভালো ভালো কথা বলবে, তোমার মন জয় করার জন্য তোমার গুণগান করবে, এমনকি বিবশনা হয়ে তোমাকে সোহাগ জানাবে। কিন্তু সাবধান, একবার যদি ওরা তোমাকে ভিজিয়ে পাখনাগুলি নিয়ে যেতে পারে, ওরা আর কখনো এখানে আসবে না। সুতরাং ওরা যাই বলুক আর যাই করুক, পাখনা ফেরত দেবে না কিছুতেই। ওদের বলবে শেখ আসুক আগে, তারপর তোমাদের পোশাক ফেরত পাবে। আমি এখানে না আসা পর্যন্ত ওদের ওপর কিছুতেই নরম হবে না, নিজেকে শক্ত করে রাখবে। আমি এসে গেলে সব ব্যবস্থা করে দেবো, তোমার বাসনা পূর্ণ করে দেবো। পক্ষী অধিপতিকে অজস্র ধন্যবাদ জানালাম। উনি চলে গেলেন, আর আমিও গাছের আড়ালে লুকিয়ে পড়লাম। অনেকক্ষণ লুকিয়ে আছি। বাতাসে পাকা ঝাপটার শব্দ শুনতে পেলাম। শুনলাম ওদের হাসাহাসি। হ্যাঁ, ওরা আসছে। উড়ে এসে পুকুরের পাড়ে বসে এদিক ওদিক দেখলো আড়ি পেতে ওদের কেউ দেখছে কিনা। যে মেয়েটি সেদিন আমার সঙ্গে কথা বলেছিল, সে বোনদের বলল, দিদি, বাগানে কেউ লুকিয়ে নেই তোরে? সেদিন যে ছেলেটিকে দেখেছিলাম তার কি হলো বলতো? সানসা, ও নিয়ে তোর আর মাথা ঘামাতে হবে না, আয় জলে নামে। ওরা পাখাগুলি খুলে ফেলে জলে ঝাঁপিয়ে পড়ল। সুন্দর ভঙ্গি করে কি দারুণ সাঁতারই না কেটে চলেছে, যেন তিনটি চাঁদ জোয়ারের জলে পাড়ি দিচ্ছে। ওদের গায়ের রঙের উজ্জ্বলে ফোয়ারার জলগুলি যেন রূপ বলে গেল। আমিও লক্ষ্য করে আছি কখন ওরা তীর ছেড়ে পুকুরের মাঝখানে চলে গেল।
সাঁতার কাটতে কাটতে হুল্লোড় করে ওরা পুকুরের মাঝখানে যেতেই তীর বেগে বেরিয়ে ছোট মেয়েটির পোশাক তুলে নিলাম। আচমকা আমাকে দেখে ওরা সমানে চেঁচাতে থাকে। কোনো কথা না বলে আমি শুধু ওদের দিকে তাকিয়ে থাকি। ভীষণ লজ্জা পেয়ে গেল বিবসনা সুন্দরী দিকে। জলের উপরে শুধুমাত্র মাথাগুলি ভাসিয়ে রেখে আমার দিকে তীরের কাছে এগিয়ে আসতে থাকে, চোখে মিনতি। না, ভুলবো না ওসব ছলনায়। নিজেকে শক্ত রেখে হাঁ হাঁ করে হেসে পাখনার পোশাক মাথার ওপর তুলে নাচাতে থাকি। ছোট মেয়েটি, যার নাম সানসা, সে আমায় বলল, তুমি একজন যুবক, তার উপর মানিল, যে জিনিস তোমার নয় তা কি করে নিলে? উপরে উঠে এসো আগে, তারপর আমার সঙ্গে কথা বলো। নিশ্চয়ই তোমার সঙ্গে কথা বলবো, কিন্তু বিবসনা তো উঠতে পারি না। আমার পোশাকটা দাও, ওটা পরে নিয়ে তবে তো উপরে উঠবো। তারপর যেমন তোমার খুশি আমার সঙ্গে কথা বলো, আদর করো। তুমি আমার দিল, দুনিয়ার সেরা সুন্দরী। তোমাকে না পেলে আমি বাঁচব না। কিন্তু ও তো দিতে পারছি না গো। তোমার পোশাক ফেরত দেওয়া মানে তো আমার নিজের হাতে নিজের বুকে ছুরি বসানো। আমার বন্ধু পক্ষী অধিপতি যতক্ষণ না এসে পড়ছেন তোমার পোশাক ফেরত পাচ্ছ না, বুঝেছো সুন্দরী? আমার কথা শুনে ওরা ওর দিকে দেখে ফিসফিস করে কি যেন বলল। তারপর সানসা বলল, তুমি শুধু আমার পোশাকটাই নিয়েছো। এক কাজ করো, তুমি পেছন ফিরে দাঁড়াও। আমার দিদিরা জল থেকে উঠে ওদের পোশাক পরে নিক। ওদের পোশাক থেকে কয়েকটা পালক ছিঁড়ে দেবে আমাকে। আমার দেহের গোপন স্থানগুলি ঢেকে জলের উপরে উঠে আসবে। লক্ষ্মীটি, আমার এই মিনতিটুকু রাখো। এটা হতে পারে বলে আমি চুনি সিংহাসনের পিছনে গিয়ে দাঁড়াই। বড় বোন উপরে উঠে এসে ঝটপট পালকের পোশাক পরে নিল। ওদের পোশাক থেকে অনেকগুলি পালক ছিঁড়ে দিয়ে একটা ছোট্ট আচ্ছাদনের মতো তৈরি করে সানসা উঠে এসে পরে নিয়ে বলল, তুমি এবার বেরিয়ে আসতে পারো। ছুটে বেরিয়ে এসে সানসার উপর ঝাঁপিয়ে পড়ল। ওর গায়ে অসংখ্য চুমু খেতে থাকে। অবশ্য ওরা পোশাকটাও ও হাত দিয়ে যাতে ধরতে না পারে তার ব্যবস্থা করে রেখেছে। এক হাতে ওটা শক্ত করে ধরে রাখে। পা থেকে জড়িয়ে ধরে তুলে নিয়ে ও আমাকে আদর করতে থাকে, সোহাগ জানায়, নানা খোসামুদি কথা বলে পোশাকটা চাইতে থাকে বারবার। আমি কিন্তু ভুলছি না, ওসব কথাই বা কাজে আমি টলছি না। ওকে চুনি সিংহাসনের কাছে কোনো মতে টেনে নিয়ে আসি। সিংহাসনে বসে পড়ে ওকে আমার কোলে বসিয়ে দিলাম। ও বাধা দিতে পারল না, বাস নিশ্চিন্ত। পালাবার উপায় না দেখে আমার কামনায় সাড়া দিল সানসা। দুহাতে আমার গলা জড়িয়ে ধরল, চুম্বনের প্রত্যুত্তরে চুম্বন করল, আলিঙ্গনের জবাবে শক্ত হাতে আলিঙ্গন করল। ফলে দুজনের শরীর যেন মিশে যেতে থাকে। আবেগে আর উত্তেজনায় কাঁপতে থাকে সানসা। বড় বোন দুজন আমাদের পাহারা দিতে থাকে, ওদের মুখে মৃদু হাসি। আমাদের আনন্দে যাতে বাধা না পড়ে সেজন্য ওরা কোনো কথা বলে না, চুপচাপ দাঁড়িয়ে রয়েছে। কিছুক্ষণের মধ্যে আমার আশ্রয়দাতা বৃদ্ধ দরজা খুলে ঢুকে পড়ল। তাকে সম্মান দেখানোর জন্য আমরা দাঁড়িয়ে পড়লাম। ওর কাছে এগিয়ে গিয়ে ওর হাত চুম্বন করলাম। আমাদের বসতে বলে তিনি বললেন, মা, তুমি এই ছেলেটিকে পছন্দ করেছ। ও তোমাকে ভীষণ ভালোবেসে ফেলেছে। এতে আমি খুবই খুশি হয়েছি। উচ্চ বংশের ছেলে জানসা, তোমার বাবা রাজা নসরেরও মনে হয় এতে খুশি হবে। তোমাদের শাদীতে ওর বোধহয় আপত্তি হবে না। ওর বাবা রাজা টিকমাস, আফগানিস্তানের সুলতান। তোমার বাবাকে সব বুঝিয়ে বলবে, তাকে রাজি করাতে হবে না। আমি আপনার আদেশ মাথা পেতে নিলাম, সানসা মাথা নিচু করে বলল। বৃদ্ধ মাথায় হাত রেখে বললেন, যদি সত্যি ওকে গ্রহণ করো তাহলে আমার সামনে শপথ করো যে আজীবন তোমার স্বামীর প্রতি নিষ্ঠাবতী থাকবে আর কোনোদিন ওকে ছেড়ে চলে যাবে না। সানসা মাথা তোলে। পক্ষী অধিপতি দুহাত তুলে আশীর্বাদ করে বললেন, এসো, আমরা সেই সর্বশক্তিমান পরম করুণাময় আল্লাহকে ধন্যবাদ। তারই ইচ্ছায় তোমাদের মিলন। তোমরা সুখী হও, তোমাদের মধ্যে আর কোনো বাধা রইল না। জানসা, ওর পোশাক ফেরত দিয়ে দাও। ও কথা দিচ্ছে কখনো তোমাকে ছেড়ে যাবে না।
বৃদ্ধ এবার আমাদের হল ঘরে নিয়ে গেলেন। মেঝেতে সুন্দর গলিচা বিছানো, তার উপর অনেকগুলি থালা, থরে থরে ফল সাজানো রয়েছে থালাগুলিতে। সানসা ও দিদিদের বিদায় দেবার জন্য বৃদ্ধের কাছে অনুমতি চাইল। ওরা ওর বাবার কাছে গিয়ে ওদের শাদীর খবর দেবে। আমরা হীরাপ্রাসাদে তাড়াতাড়ি পৌঁছাচ্ছি সে খবর। বোনেরা চলে গেলে সানসা সুন্দর করে ফল কেটে সাজিয়ে দিল আমাদের সামনে। ওর সৌজন্যবোধ কতখানি টের পেলাম। হাজার হোক রাজার মেয়ে তো। এদিকে রাত হয়ে এসেছে। আমরা দুজনে চলে গেলাম একটি ঘরে। সারাদিনের ক্লান্তি এবার দুটি দেহের মিলনে শ্রান্ত। এক অনাস্বাদিত আনন্দে সারা রাত কেটে গেল। ভোর হয়ে আসছে দেখে সারজাত গল্প বলা বন্ধ করল। 369তম রজনী। জানসা তার কাহিনী বলতে থাকে। ভোর হতেই সানসা ঘুম থেকে উঠে ওর পালকের পোশাক পরে সেজে গুজে তৈরি। আমাকে ঘুম থেকে জাগাবার জন্য আমার কপালে ছোট্ট একখানি চুমু দিয়ে বলল, ওঠো, তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, এক্ষুনি বের হতে হবে, বাবার হীরার প্রসাদে যেতে হবে না। বিছানা থেকে তাড়াতাড়ি উঠে পড়লাম। আমার তৈরি হতে বেশি সময় লাগলো। সানসাও আমাকে পেয়ে খুশি। আমরা দুজনে তাকে কৃতজ্ঞতা জানিয়ে বেরিয়ে এলাম। সানসা বলল, এই শোনো, এবার তুমি আমার পিঠে উঠে শক্ত করে ধরে বসে পড়ো, দুষ্টুমি করো না। আমাকে অনেকখানি উড়ে যেতে হবে প্রাসাদে পৌঁছে। আকাশে উঠে বায়ুবেগে উড়ে চলল সানসা। কিছুক্ষণের মধ্যেই আমরা নেমে পড়লাম হীরা প্রাসাদের প্রবেশ পথের সামনে। ধীরে প্রাসাদের ভেতরে হেঁটে চলল। আমাদের আগমন বার্তা ঘোষণা করার জন্য কটা জিন বাইরে আগে থেকেই অপেক্ষা করছে। সানসার বাবা রাজা নসর জিনদের নেতা। তিনি আমাকে দেখে খুশি হয়েছেন বলে মনে হয়। আলিঙ্গন করে আমাকে বুকে জড়িয়ে দেন। দামি পোশাক এনে পরতে দিয়ে আমাকে রাজসিক অভ্যর্থনা জানান। একটা হীরের মুকুট আমার মাথায় পরিয়ে দিলেন। সানসার মা আসতে তার সঙ্গে পরিচয় করিয়ে দিলেন। মেয়ের পছন্দ দেখে রানীও খুশি। তিনি তার মেয়েকে কতগুলি হীরে উপহার দিলেন বরণ করে। এবার আমাদের হামামে নিয়ে যাওয়া। নানা সুরভিত এবং নানা রঙে রাঙানো জলে গোসল, গোলাপ জল, কস্তুরী মেশানো জল, আরো কত কি জল যে ছিল। ঠাট্টা তামাশার মধ্যে উভয়ের গোসল শেষ হল। শরীর ও মন তরতাজা হয়ে উঠল। এরপর শুরু হলো ভোজন পর্ব। আমাদের সম্মানার্থে এক নাগাড়ে 3 দিন 3 রাত ধরে ভোজন চলল মহাসমারোহে। রাজ্যে যে যেখানে ছিল সবাই এ ভোজে যোগদান করল। এভাবে মহানন্দে কয়েকদিন আমার শ্বশুর বাড়িতে কেটে গেল। এবার দেশে ফিরতে হবে। তাই রাজা নাসরকে জানালাম আমার সঙ্গে স্ত্রীকে নিয়ে যাব। আমার মা বাবাকে তো বউ দেখাতে হবে। ছাড়তে কষ্ট হলেও রাজা ও রানী আমাদের যাবার অনুমতি দিলেন। একটা প্রতিশ্রুতি আমার কাছ থেকে তারা নিয়ে নিলেন যে বছরে একবার আমাকে সানসাকে সঙ্গে নিয়ে হীরা প্রাসাদে কিছুদিন বেরিয়ে যেতে হবে। রাজা নসর বিশাল এক সিংহাসন তৈরি করিয়ে আমাকে ও সানসাকে তাতে বসিয়ে কিছু মেয়ে জিন আমাদের তদারকির জন্য সঙ্গে দিয়ে পুরুষ জিনদের কাঁধে চাপিয়ে দিলেন। তারা আকাশপথে উঠে 2 বছরের পর 2 দিনে শেষ করে আমাদের কাবুলে পৌঁছে দেয়। আমার বাবা মা ধরে নিয়েছিলেন আমি আর বেঁচে নেই। প্রাসাদে আমাকে নামতে দেখে তারা দুজনে যার পরনায় খুশি হয়েছিলেন। সানসার সঙ্গে আমার শাদী হয়েছে শুনে আনন্দে তারা কেঁদে ফেললেন। আমাদের দুজনকে কাছে টেনে নিয়ে কখনো জড়িয়ে ধরছেন, কখনো মাথায় হাত বুলোচ্ছেন। আনন্দের অতিশয্যে মা মূর্ছিত হয়ে পড়ে। সানসা তার নাকে মুখে গোলাপ জল ছিটিয়ে সুস্থ করে তুলল। সারা সালতানিয়া জুড়ে খুশির বন্যা বয়ে গেল। খানাপিনা ও দান খয়রাতি চলতে লাগলো দেদার। শাদীর কিছু অনুষ্ঠান বাকি ছিল, সেগুলো সম্পন্ন করা হলো। সব কিছু চুকে গেলে বাবা সানসাকে ডেকে বললেন, তোমার মতো চোখ জোড়ানো রূপের মেয়ে দুনিয়াতে 2টি খুঁজে পাওয়া যাবে না মা।
আমার রাজ্যের আকাশে চাঁদ হয়ে থাকবে তুমি। তোমার খুশিতে আমরা সবাই খুশি হব। এবার বলো, এমন কি পেলে তুমি খুশি হবে? মনোরঞ্জনের জন্য যা কিছু প্রয়োজন সবই আমার আছে বাবা। আপনাদের দোয়া আমাকে সবচাইতে বেশি খুশি করে। তোমার মহান বংশের মেয়ের মতোই উপযুক্ত কথা বলেছ। তবুও তুমি কিছু চাও যা দিয়ে আমি তৃপ্ত হই। বেশ, আপনি একটা জায়গা বেছে দিন যেখানে চারিদিকে থাকবে বাগান, ফুল আর ফলের গাছ থাকবে সে বাগানে। ছোট্ট একটি নদী বয়ে যাবে বাগানের ভিতরে। আমরা দুজনে সেখানে থাকবো। এর বেশি কিছু চাওয়ার নেই আমার। বেশ, তাই হবে মা। বাবার আদেশে কাজ শুরু হলো। কিছুদিনের মধ্যেই আমরা নতুন জায়গায় বাস করতে শুরু করলাম। সুখে আর তৃপ্তিতে আমাদের দিন কাটতে লাগলো। এভাবে বছর ঘুরে গেল। সানসা বাপের বাড়ি যাবার জন্য তৈরি হয়ে আমার প্রতিশ্রুতির কথা মনে করিয়ে দিল। কিন্তু হায়, ওর বাপের বাড়ি যাওয়াটাই কাল। আমরা সেই সিংহাসনে গিয়ে বসলাম। বাহক আমাদের উড়িয়ে নিয়ে চলল। রাত্রে যাত্রা স্থগিত থাকত। জলের ধারে বা গাছের নিচে বিশ্রাম নিতাম। একদিন সন্ধ্যাবেলা আমরা একটা নদীর ধারে থাকলাম। সানসা গোসল করবে আমাকে বলল। আমি এ সময় গোসল করতে অনেক নিষেধ করলাম। বললাম হীরা প্রাসাদে গিয়ে পৌঁছে গোসল করা যাবে। কিন্তু ও আমার কথা শুনল না। ভীষণ জেদি মেয়ে। কয়েকটি বাঁদিকে সঙ্গে নিয়ে গোসল করতে চলে গেল। পাড়ে পোশাক খুলে রেখে নদীতে ঝাঁপিয়ে পড়ল সবাই। বাঁদিদের মাঝে সানসাকে পরীর মতো মনে হচ্ছিল। হই হুল্লোড় করে সবাই গোসল করছে। হঠাৎ সানসার আর্তনাদে সব থেমে গেল। ওকে ধরাধরি করে তীরে নিয়ে আসা। দৌড়ে গেলাম ওর কাছে। নদীর কিনারায় শুয়ে রাখা হয়েছে ওকে। ঝুঁকে পড়ে কত ডাকলাম, কিন্তু সাড়া নেই। সব শেষ হয়ে গেছে। বিষাক্ত সাপে কামড়েছে ওকে। বাঁদিরা পায়ের গোড়ালি তুলে দেখালো। শোকে দুঃখে আমি জ্ঞান হারিয়েছিলাম বেশ কিছু। ওরা ভেবেছিল আমিও মরে গেছি। মরণ কেন যে আমারও হলো না, দুর্ভাগ্য আমাকে বাঁচিয়ে রাখল। সানসার জন্য শোক সহ্য করতে বুকটা আমার ভেঙে যাচ্ছে। আমি ওর জন্য সমাধি তৈরি করলাম। ওইটা আমার জন্য। এখন মৃত্যুর দিন গুনছি। ওর পাশেই সমাধিতেই আমার চিরনিদ্রা হবে। যে কদিন বেঁচে থাকি চোখের জলে আর তার স্মৃতিতে বাঁচতে হবে। সানসা যেদিন আমাকে কাছে ডেকে নেবে সেদিনের অপেক্ষায় আছে। আমার দেশের বহু দূরে এখানে বসে আছি। পৃথিবীর মরুভূমি সব এখন আমার বুকে এসে স্থান নিয়েছে। আমার নিয়তি আমাকে এখানে এনেছে। বিষাদগ্রস্ত এক সুন্দর যুবক তার কাহিনী শোনাতে শোনাতে তার দুহাত দিয়ে মুখ ঢাকে। বুলুকিয়া বলে, আল্লাহর নামে শপথ করে বলছি ভাই, তোমার কাহিনী আমার দুঃসাহসিক সব কাহিনীর চেয়ে ঢের বেশি চিত্তাকর্ষক ও আশ্চর্যজনক। ভেবেছিলাম আমার কাহিনী সেরা কাহিনী। ভাই, আল্লাহর ডাক, তিনিই তোমার হৃদয়ে শান্তি দেবেন। ভুলে যাওয়া ছাড়া শান্তি পাওয়ার আর কোনো দাওয়াই নেই। বুলুকিয়া অনেকক্ষণ ওর পাশে বসে সান্ত্বনা দিয়ে নিজের রাজ্যে নিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু কিছুতেই এখান থেকে নড়বে না জানসা। ওর ভীষণ জেদ দেখে ভয় পেয়ে যায় বুলুকিয়া। আবার অনেক সান্ত্বনার কথা বলে ওর হাতে চুমু খেয়ে আপন রাজধানীর দিকে পা বাড়ালো। 5 দিন অনুপস্থিতের পর ফিরল রাজধানীতে। পথে আর তেমন কিছু ঘটেনি। বন্ধুরা, তো আজকের গল্প এ পর্যন্তই। পরবর্তী গল্প নিয়ে আবার হাজির হব। তাই তোমরা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো পরবর্তী গল্পের আপডেট পেতে।